আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। প্রতিশোধ প্রতিহিংসা নয়, শান্তি ও মুক্তির সমাজ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে নয়াপল্টনে দলের সমাবেশে দীর্ঘদিন পর ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে শোষণহীন সমাজ গড়াই হবে বিএনপির লক্ষ্য। অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। নৈরাজ্যের বদলে নৈরাজ্য সমাধান হতে পারে না। দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিশিষ্টজনদের সমন্বয়ে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর পরামর্শ দেন তিনি। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় বিজ্ঞদের এরকম অনেকেই সংশ্লিষ্ট হতে চান না। সুতরাং এইসব গুণী মানুষদেরকে রাষ্ট্র পরিচালনায় ও নীতি প্রণয়নে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখেছে। এরই ভিতরে রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনায় গুণগত পরিবর্তন আনতে না পারলে আমাদের আজকের এই বিপ্লব কাঙ্ক্ষিত ফল মিলবে না। প্রিয় ভাই বোনেরা, 12.5 কোটি ভোটারের অধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচার। গত 15-16 বছর ধরে জনগণের উপরে স্বৈরা শাসন চাপিয়ে দিয়েছিল। স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি,
বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। স্বৈরাচার হাসিনা পতনের রক্ত রঞ্জিত বিপ্লবকে সার্থক এবং সফল করে আসুন নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি। বিভেদ, বিরোধ, হিংসা, প্রতিহিংসা নয়। আসুন সবাই মিলে রাষ্ট্র এবং সমাজে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করি। নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করি। সর্বশেষে আমি আমার দলের নেতা কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে তারুণ্যের জন্য যে তারুণ্যর নেতৃত্বে আজ বাংলাদেশের এই বিপ্লব সফল হয়েছে, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনের বাংলাদেশের জন্য, তারুণ্যের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ। সবাই যার যার এলাকায় জনগণের সঙ্গে থাকবেন, জনগণকে সঙ্গে রাখবেন, কারণ জনগণই বিএনপির সক্ষমতার উৎস। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এর আগে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাধাহীন সমাবেশ করে বিএনপি। শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয় দলীয় এ সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী। কানায় কানায় ভরে ওঠে আশপাশের সব রাস্তা, ভিড় ছাড়িয়ে যায় অলিগলিতেও। এক পর্যায়ে সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। মুহুর্মুহু স্লোগানে উদ্বেলিত হয়ে তা কয়েক কিলোমিটার এলাকা ছড়িয়ে যায়। শেখ হাসিনা সরকারের পতনের পর 3 দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই। ফলে ঢাকা সহ সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি স্থিতিশীল করতে আন্দোলনকারী শিক্ষার্থী এবং রাজনৈতিক দলগুলোর নেতারা দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তাগিদ দিয়ে আসছেন। এরই মধ্যে গতরাতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামীকাল দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে। সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান উপদেষ্টা হিসেবে তিনি শপথ নিতে পারেন। তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন নাকি পরে দায়িত্ব নেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। এর আগে মঙ্গলবার রাতে বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 15 সমন্বয়কের সঙ্গে দীর্ঘ বৈঠকে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবে সম্মতি দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী 3 বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন। পুলিশের প্রতিটি সদস্য যাতে বলিষ্ঠ মনোবল ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে পারেন সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুলিশের নতুন আইজি মোহাম্মদ মইনুল ইসলাম বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো অরাজক পরিস্থিতি ও লুটতরাজ বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজও সকাল থেকে বিমান ওঠানামা স্বাভাবিক রয়েছে। তবে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে ক্ষমতাচ্যুত সরকারের অনেক ঘনিষ্ঠজনকে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছে তরিক ইসলাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমার পেছনে যদি দেখায়, এখানে কিন্তু অসংখ্য মানুষের কিন্তু ভিড় রয়েছে। এখানে অনেকে বিদেশে যাওয়ার জন্য আসছেন, অনেকে আবার তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য অর্থাৎ শেষ মুহূর্তে বিদায় জানানোর জন্য কিন্তু আসছেন। এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুধু যে মানুষজন যাওয়ার জন্য আসছেন বা আসার জন্য বা তাদেরকে রিসিভ করার জন্য আসছেন তা কিন্তু নয়, সারা বাংলাদেশের মানুষের কিন্তু এক ধরনের কিন্তু কৌতূহল রয়েছে এই বিমানবন্দরকে ঘিরে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 2 দিন আগে কিন্তু বাংলাদেশ সরকার, শেখ হাসিনা যে সরকার ছিল সেই সরকার কিন্তু পদত্যাগ করেছেন এবং তারপরে কিন্তু নানা জল্পনা কল্পনা, সেটা হচ্ছে কারা আসছেন অন্তর্বর্তীকালীন সরকারে, কি হবে, কেমন হবে আগামী বাংলাদেশ। আর ঠিক এই মুহূর্তে কিন্তু অনেকে কিন্তু দেশ ছেড়ে কিন্তু পালিয়ে যাচ্ছেন, অর্থাৎ সারা দেশবাসীর এক ধরনের কিন্তু কৌতূহল রয়েছে যে এই এয়ারপোর্ট থেকে কারা কারা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। আমরা জানতে পেরেছি অনেকে কিন্তু এই এয়ারপোর্টে আসছেন এবং তাদেরকে কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ আটকে দিচ্ছেন, অনেকে আটক করছেন, আবার অনেকে কিন্তু ফিরিয়েও কিন্তু দিচ্ছেন। তো সবকিছু মিলে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সারা বাংলাদেশের মানুষ কিন্তু এক ধরনের কৌতূহল নিয়ে তাকিয়ে আছেন এয়ারপোর্টের দিকে, জানার জন্য যে কারা কারা বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছেন বা বিভিন্ন সীমান্তবর্তী যে এলাকা সেই এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন। এটা কিন্তু সাধারণ মানুষের এখন একটু জানার বিষয়। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কিন্তু এখানে এসেছিলেন, তাকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ কিন্তু আটক করে। ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং উত্তর ছাত্রলীগের কয়েকজন নেতাও কিন্তু এখানে আসছিলেন, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি যে সাবেক যে আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকারের কয়েকজন মন্ত্রী বা এমপিরাও কিন্তু এয়ারপোর্টে এসেছিলেন, তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে এবং উচ্চপদস্থ অনেক কর্মকর্তারাও এসেছিলেন, তাদেরকেও কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে। তো সব কিছু মিলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল কাজ করছে। তারা এয়ারপোর্টে আসছেন, তারা জানার চেষ্টা করছেন যে কারা কারা এই সময় বাংলাদেশ ছাড়ছেন বা বাংলাদেশ থেকে ভিন্ন দেশে পাড়ি জমাতে চাচ্ছেন। তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরকারের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয় এখন মন্ত্রী প্রতিমন্ত্রী শূন্য। সচিবদের অনেকে অফিসে আসেননি আজ। কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি একেবারে কম। মন্ত্রণালয় দপ্তরের সামনে লাগানো নেম প্লেট খুলে ফেলা হচ্ছে। বিভিন্ন ভবনে জোট বেঁধে জড়ো হচ্ছেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে কিছুটা আতঙ্কও ছড়িয়েছে সেখানে। এদিকে কর্মকর্তাদের রোষানলে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের 4 জন ডেপুটি গভর্নর। তারা হলেন কাজী সাইদুর রহমান, হাবিবুর রহমান, নুরুন নাহার এবং মাসুদ বিশ্বাস। আওয়ামী লীগ সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিনে কর্মকর্তাদের ক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নেন তারা। তাদের পদত্যাগের পর দায়িত্ব বুঝে নেন নির্বাহী পরিচালক 1 জাকির হোসেন চৌধুরী। এ সময় নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের সেনা মোতায়েন করা হয়। পদত্যাগ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। দুপুর 12:30টায় পদত্যাগপত্রের সই করার পর তা পৌঁছে দেওয়া হয় রাষ্ট্রপতির কাছে। 2020 সালের 8 অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন আমিন উদ্দিন।
আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে শিক্ষার্থীরা। রাজধানীর সংসদ ভবন এলাকাসহ বিভিন্ন সড়কে জমে থাকা কয়েকদিনের ইটপাটকেল, ময়লা আবর্জনা সরিয়ে ফেলেছে তারা। এছাড়া সড়কে নিয়ম মেনে যানবাহন চলাচল করতেও সহযোগিতা করছে শিক্ষার্থীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। ব্যস্ত মহানগরীর ট্রাফিকের দায়িত্ব নিজ উদ্যোগে পালন করছে শিক্ষার্থীরা। বিশৃঙ্খলা দূর করে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে তারা। আমরা সকলে এক হাতে একসাথে আমরা আমাদের দেশকে পরিচালনা করব। এর জন্য আপনারা সাংবাদিক বাইরে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। যে সকল নিউজ করছেন, বুমবাং নিউজ করছে, যাই হোক সবকিছু মেনে নিছি। এখন উচিত স্বাধীন দেশে স্বাধীন রাষ্ট্রে সঠিক নিউজগুলো নিয়ে আসার। প্রত্যেকটা মহলাতে আপনারা যান, আপনাদের যদি কোনো সমস্যা এটা সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে ব্যাকআপ দিবে, এটা আমি বলে দিচ্ছি। আপনারা যে ইউনিয়নে যাবেন, ওই ইউনিয়ন যাওয়ার আগে বলবেন যে সাধারণ শিক্ষার্থী কারা আছে না, তারা আমাদের সাথে আসুন। অবশ্যই সাধারণ শিক্ষার্থী যারা আছে অবশ্যই তারা আসবে। এছাড়া বিভিন্ন স্থানে লুটতরাজ বন্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার আহ্বানও জানান তারা। লুটপাটকারীদের চিহ্নিত করার আহ্বানও তাদের। আশেপাশে যে হিরুঞ্চি অথবা যারা নেশাবাদী করে তারা বিভিন্ন লুটপাটের চেষ্টা করছে। কালকে মধ্যরাত 3টা বাজে আমাদের উপর জাতীয় সংসদ ভবনের দেয়াল টেপকে হামলা হয়েছে, যে আমাদের সংসদ ভবনের যে মালপাতিগুলো এগুলো লুটপাট হয়েছে। তারপর কালকে আবার বিকালে গতকাল বিকালে আবার মানুষ ঢুকার জন্য, দেখার জন্য না ভাই, নেওয়ার জন্য ভাই পাগল হয়ে গেছে ভাই। যে একটা জিনিস, এটা তো রাষ্ট্রেরই সম্পদ, এটা তো আমরাই মিশিয়ে বা আমাদের টাকা দিয়ে তো আমাদের ট্যাক্স দিয়ে তো এগুলো করছে। ওনারা আসুক, এগুলো সম্পদটা রক্ষা করুক, পরবর্তী যে সরকার আছে তার হাতে তুলে দেখ, তারপরে এগুলো বিভিন্ন নিয়ম শৃঙ্খলার মাধ্যমে করুক। এটা করলেই তো হয়, কিন্তু ওনারা দেখতে চায় না, ওনারা লুট করতে চায়। নতুন করে দেশ গড়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে যে যেভাবে পারছেন এগিয়ে আসছেন। কেউ খাবার পানি, শুকনো খাবার, কেউ বা ছাতা নিয়ে এগিয়ে আসছেন। খুব ভালো লাগছে আসলে। দেখেন, এনারা যারা কাজ করছে কারো কিন্তু সরকারি কর্মকর্তা বা কর্মচারী না, বা টাকার লোভে ওরা করছে না, দেশের সংস্কারের জন্য করছে আর কি। সো এরকম ভালোবেসে সবাইকে, প্রতি নাগরিককে রাস্তায় নেমে আসতে হবে, কারণ দেশটা আমাদের সন্তানের মতো, আমাদের বাবা মার মতো ভালোবেসে দেশকে আপাতত যেই সময় চলছে সেই সময়টুকু সবাইকে একসাথে এসে সঠিকভাবে দেশ পরিচালনা করতে হবে। দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সাংবাদিক ভাইয়েরা অনেক কষ্ট করতেছে, আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যারা এত অবিরাম পরিশ্রম করে মাঠে থেকে সত্যিকারই যে খবরগুলি ছাপাই উঠছে, যুদ্ধর সাথে মোকাবেলা করে আসছে, সাংবাদিক সম্পূর্ণ বাংলাদেশের সাংবাদিককে আমি অভিনন্দন জানাচ্ছি। এই পানিটা দিচ্ছি, আমার তো ভালো লাগতেছে। আমার নিজের উদ্যোগে, নিজে সামান্য বেতন পাই, এটা দিয়ে আমি আজকে দীর্ঘ 26-27 বছর ধরে ঢাকায় আছি। আর ইউনিভার্সিটি মোটামুটি সবার সাথে আমার উঠা বসা, এই সবগুলো ক্যান্টিনে আমি ভাত খাইয়া থাকি। এই জন্য ছাত্রদেরকে যে পানিটা খাওয়াইতে পারছি বা এদের সাথে যে আমি হাঁটতে পারছি, সময়টা দিচ্ছি, এটা আমার তো খুব ভালো লাগতেছে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। পুলিশ ও র্যাবের শীর্ষ পদে রদবদল করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নতুন মহাপরিচালক হয়েছেন AKM শহীদুর রহমান। র্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার করা হয়েছে মোহাম্মদ মাইনুল হাসানকে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল রক্ষা ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা দিতে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি ও প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে কাছে সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে কোনো রকম মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকতে বলা হয়। সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে প্রতিটি জেলার জন্য ভিন্ন ভিন্ন নম্বর দেয়া হয়েছে। আবারও পিছিয়ে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সম্প্রতি দেশজুড়ে চলা সহিংসতা ও হামলায় প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে পরীক্ষা আরও এক দফা
পেছানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় অনিবার্য কারণে 11 আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষা আবারও স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে 2 দফায় স্থগিত হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পর হলে উঠতে শুরু করেছেন শিক্ষার্থীরা বলছেন ছাত্র রাজনীতির নামে আর কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেখতে চান না তারা। এজন্য দলীয় লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধের দাবি শিক্ষার্থীদের। এদিকে বিশ্ববিদ্যালয় খুললেও প্রশাসনিক ভবনে দেখা মেলেনি উপাচার্যের। স্টাফদের মুখে গুঞ্জন শোনা যাচ্ছে পদত্যাগ করতে যাচ্ছেন উপাচার্য এএসএম মাকসুদ কামাল, উপ উপাচার্য প্রশাসন ডক্টর মোহাম্মদ সামাদ ও উপ উপাচার্য শিক্ষা সতীশ চন্দ্র বাসার। রাজনৈতিক যে দাসত্ব লেজর ভিত্তি এখান থেকে হয়তো যেহেতু আমরা বের হতে পারছি, যারা আরো 2 দিন পরে আসতো যে একটা আমেজ যেটা যে বাংলাদেশে এক প্রকারের স্বাধীনতার মতো পেয়েছে, যেটা মানে বাংলাদেশের মানুষ যে দাসত্ব যে স্বাধীনতা, সেখান থেকে এই আমেজটা উপভোগ করার জন্য যে ছেলেটা 2 দিন আগে আসবে সে আসতেছে। যে হচ্ছে স্বাভাবিক রাখতে পারবে হলকে, যে ছাত্রদের পক্ষে থাকতে পারবে, যে আমাদেরকে সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে পরিবেশ বজায় রাখতে পারবে, সেই হচ্ছে আমাদের হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ হবে আশা করি, এবং আমরাও সেটাই চাই, সাধারণ শিক্ষার্থীরা সেটাই চাই। শেখ হাসিনা সরকারের পতনের পরও শিল্প কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন রপ্তানি খাতের ব্যবসায়ীরা। নতুন সরকার দায়িত্ব নেয়ার আগে দ্রুত শিল্প অঞ্চলে নিরাপত্তা বাড়াতে সেনাবাহিনীর সহযোগিতা চান তারা। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, কোনো অবস্থাতেই রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। শারফুল আলমের রিপোর্ট। সরকার পতনের পর থেকেই দেশ জুড়ে চলছে সহিংসতা, ধ্বংসযজ্ঞ। সংসদ ভবন থেকে শুরু করে পাড়া মহল্লার কারখানা কোনো কিছুই বাদ যায়নি। দেশের রপ্তানিমুখী শিল্পের কারখানা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, এভাবে দেশ চলতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে তারা বলেন, যে কোনো মূল্যে রপ্তানি খাতকে সবচেয়ে বেশি নিরাপত্তা দিতে হবে। কারখানা ধ্বংস করে দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না বলেও জানান তারা। গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে, সারা দেশের যে অর্জন সেটা কিন্তু আজকে একদম শেষ হয়ে যাচ্ছে। আমি অনেকেই প্রশ্ন করছিলাম যে কারো রাগ থাকলে ফ্যাক্টরিটা ভাঙতে পারে, ওখানে কিছু জিনিস নিয়ে যেতে পারে, এটা আমরা মানলাম, কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ধ্বংস করে দিয়ে এটা লাভটা কার হচ্ছে? তৈরি পোশাক খাতে 30% রপ্তানি আদেশ কমে গেছে এসব সহিংসতায়। বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, 15 আগস্টের আগে জুলাই মাসের বেতন পরিশোধ করতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কিত তারা। শিল্প কারখানায় ঢুকে সমস্ত শিল্প কারখানায় আগুন দিতেছে, ভাঙতেছে, ভাঙচুর করতেছে, মানে লুট করতেছে। তো এই জিনিসগুলো তাইলে এদের সেফটি কোথায়? যে ওয়ার্কারদের সেফটি কোথায় এবং মালিকদের সেফটি কোথায়? যে পরিমাণ যে ক্ষতি হচ্ছে সেগুলো দেশ এবং জাতির ক্ষতি হচ্ছে। আজকে এতদিনের বন্ধ থাকার কারণে যে দেশ যে কিভাবে রক্তক্ষরণ হচ্ছে এইটাকে কিন্তু মানে বলে যাওয়া না, এবং এগুলো স্ট্যাটিস্টিক্স তো এখনো আমাদের হাতে নাই, কিন্তু এটা করতে যখন দেখবেন তখন বিলিয়নস অফ ডলার উইল বি দেয়ার, মানে দ্য লস অফ বিলিয়ন অফ ডলার অফ দ্য ইকোনমি। বাইরে আশ্বস্ত হতে চায় যে এখানে তার যে ফ্যাক্টরিগুলি ভালো থাকবে, ভালো আছে, সেখানে কোনো সমস্যা নেই, উৎপাদন ঠিকমতো হবে, তারা তাদের গুডসটা ভালোভাবে পাবে, এবং যারা উৎপাদন কর্মী তারা ভালো আছে, এই জিনিসটাই তাদের মেইন কনসার্ন। সব কিছু মিলে এই জন্যে আমাদের যারা ব্যবসায়ী কমিউনিটি আছে, আমি অনুরোধ করব মাননীয় চিফ অফ আর্মি স্টাফ, উনি যদি আমাদের সাথে বসে কিছু পদক্ষেপ উনি গ্রহণ করেন, তাহলে অতি দ্রুত আমরা কারখানাগুলো চালু করতে পারবো। আমাদের নিরাপত্তার ব্যাপারটা এবং ফার্দার কোনো কারখানা যাতে কেউ আগুন দিতে না পারে তড়িৎ ব্যবস্থা করা হয়, থানাগুলোকে অ্যাক্টিভ করা হয়, এইটাই হচ্ছে, এই ব্যাপারে আপনারা ফোকাস দেন। চলমান সহিংসতায় আবারও মূল্যস্ফীতি বাড়বে জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, দ্রুত রাজনৈতিক সমস্যার সমাধান দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ডক্টর ইউনূসের প্রতি তাদের সমর্থনের কথাও জানান ব্যবসায়ী নেতারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পদত্যাগের পর দেশ গড়ায় মন দিতে সবাইকে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীতে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনতিবিলম্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় সকল রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পরামর্শ করে অনূর্ধ্ব 15 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যার বিচারের দাবিসহ মোট 9 দফা দাবি তোলেন চরমোনাই পীর। এছাড়া আগামী শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলনের গণজমায়েতের ঘোষণা দেন তিনি। ডাক্তার ইউনূস সে তো রাজনৈতিক ব্যানারে কখনো সে কাজ করে নাই, যেহেতু সে কাজ করে নাই বিধায় আসলে আমরা এখনই তার ব্যাপারে কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পারছি না। যদি আমাদের ইসলাম এবং দেশ মানবতার লক্ষ্যে করে ক্ষতি হয়, এরকম কোনো যদি অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আমরা লক্ষ্য করি, তখন আমরা কথা বলবো। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং কনসুলেট থেকে নিজেদের অনেক কর্মীকে ফিরিয়ে নিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের কারণে ভারত অতিরিক্ত কর্মীদের তার কমিশন এবং কনসুলেট থেকে ফিরিয়ে নিচ্ছে। তবে সকল কূটনীতিক এখনও হাইকমিশনের দায়িত্বে রয়েছেন। একই সাথে হাইকমিশনের কার্যক্রম চালু আছে বলেও জানায় সংবাদ মাধ্যমটি। এদিকে চাকরি কিংবা পড়াশোনার জন্য এখনও যেসব ভারতীয় নাগরিক বাংলাদেশে রয়েছেন তাদের উপরও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।